হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আবার একটা নতুন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা আলোচনা করব স্পিকিং নিয়ে আইএলটিএস স্পিকিং নিয়ে। বেসিকলি যারা আইএলটিএস ক্যান্ডিডেট তাদের জন্য অনেকের জন্য অনেক বড় স্ট্রাগলের জায়গা, এবং বেসিকলি যাদের ফ্লুয়েন্সি নাই তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা স্ট্রাগলের বিষয় হয়ে দাঁড়ায়। সো আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের স্পিকিং টিচার নূর আহমেদি সামিরা জোয়ানাকে ওয়েলকাম আমাদের পডকাস্টে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, জোয়ানার কাছ থেকে আজকে একটা আমরা সাকসেস স্টোরি আমরা কয়েকদিন আগে পেয়েছি। সেই সাকসেস স্টোরিটা কেমন ছিল সে বিষয়ে আমরা একটু ডিসকাস করবো তার সাথে। এবার কীভাবে সম্ভব হলো। একজন স্টুডেন্ট আমার কাছে এসেছিলেন, তিনি এর আগের পরীক্ষায় 4.5 পেয়েছিলেন। বিলিভ মি, 4.5 পেয়েছিলেন স্পিকিংয়ে। তো আমাকে তিনি জিজ্ঞেস করলেন কীভাবে এটা ইমপ্রুভ করা যায়, তার নাকি সময় নেই। তো যেভাবে হোক আমি জোয়ানার হাতে তাকে তুলে দিলাম। তো আমি স্ক্রিন বোর্ডে আপনি স্কোরও দেখতে পাচ্ছেন, সে ঠিক 1 মান্থ পরে, তাই না? 1 মান্থ, জাস্ট 1 মান্থ পরে 6 পেয়েছে, যেটা আমি বিশ্বাস করি না। একজন মানুষের স্পিকিং ডেভেলপমেন্ট এটা আসলে 4.5 থেকে 6 হয়ে যাবে মাত্র 1 মান্থে, এটা আসলে অনেক বেশি কঠিন। এবং এই যে ধারাটা 4.5 থেকে 6 পাওয়ার যে বিষয়টা, এটা কিভাবে সম্ভব হলো বা তার সাহায্যে কিভাবে এটা সম্ভব করা হলো, আমি এটা বিষয়টা শুনবো। এবং জোয়ানা, স্টেপ 1 বলেন আপনি কিভাবে এটা সম্ভব হলো? ওয়েল স্যার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্টলি আমি তাকে একটা টেস্টের মাধ্যমে আগে আমি জানলাম যে তার অ্যাকচুয়ালি কী প্রবলেমস হয় ওয়াইল টেস্টিং। ওকে, তার মানে আমাদের প্রথমে টেস্ট দিতে হবে। তারপরে টেস্ট দেওয়ার পরে আমি ব্রেকডাউন করলাম যে সে কী প্রবলেম ফেস করছে, বেসিক থেকে ইন্টারমিডিয়েট, যে কোনো সে অ্যাকচুয়ালি কোন লেভেলে আছে। তো আমি তার প্রবলেমসগুলো আইডেন্টিফাই করেছি। তারপরে আমি যেটা প্ল্যান করলাম যে প্রথমত তাকে ভোক্যাবুলারি দিয়ে তাকে শুরু করানো। ওকে, তাহলে প্রথম জব হচ্ছে ভোক্যাবুলারি। সেই ভোক্যাবুলারিগুলো কেমন ছিল? ভোক্যাবুলারি খুব বেশি অ্যাডভান্স ছিল না, আমি তাকে খুবই বেসিক ভোক্যাব থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ভোক্যাবুলারি। একটা এক্সাম্পল, যেমন ধরুন আমার ভোক্যাবুলারি মিউজিক ধরলাম আজকে টপিক, এটা কি টপিক ওয়াইজ ভোক্যাবুলারি ছিল? ইয়েস, টপিক ওয়াইজ। আচ্ছা, যদি মিউজিক, তাহলে আমাদের স্পিকিং এর জন্য টপিক ওয়াইজ ভোক্যাবুলারি দেখতে হবে। যদি মিউজিক হয় তাহলে প্রথমে কি শেখাতেন? ভেরি কমন, সিঙ্গিং, লিসেন, খুব কমন যে ভোক্যাবগুলো। আচ্ছা, এরপরে কি কোনো অ্যাডভান্স ভোক্যাবুলারি শেখাতেন তাকে? ইয়েস, তারপর আমি আস্তে আস্তে তাকে অ্যাডভান্স ভোক্যাব, যেরকম যদি আমি ইমপ্রুভ একটা যে ভোক্যাব যেটা খুব বেসিক ভোক্যাব, এটাকে অ্যামেলিওরেট অর ডেভেলপ, এরকম কিছু ওয়ার্ডস দিয়ে আমি তাকে তার লেভেল আপ করেছি বাই লাইক সিনোনিম বেসড মেথড। প্রথমে কি এই কাজটা করতেন একদম প্রথমে? ইয়েস, আমি শুরু থেকে তাকে ভোক্যাব শুরু করেছি। শুরু থেকে কি সেটা গ্র্যাব করতে পারতো? সে ফার্স্ট উইক সে একটু হ্যাসেল করেছে, স্ট্রাগল করেছে, বাট তারপর থেকে সে ধরতে পেরেছে, আয়ত্ত করতে পেরেছে। ওকে, তাহলে প্রথম ভোকাবুলারিতে যদি আপনারা স্ট্রাগল করেন, প্লিজ এটা ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, কারণ আস্তে আস্তে কি হয়ে যাবে, ইটস ভেরি কমন। ওকে, দেন তারপর আমি তাকে যেটা করালাম, তার গ্রামার প্রবলেম যেগুলো আছে সেগুলো সর্ট করার চেষ্টা করলাম। সেটা আমি তাকে এভাবে পার্ট বাই পার্ট ভার্ব এভাবে ধরে ধরে তাকে আমি শেখাইনি। আমি তার টেস্টের মাধ্যমে দেখেছি সে স্পেসিফিক কোন জায়গাটাতে সে প্রবলেম ফেস করছে। আমি তাকে ওটা ধরিয়ে দিতাম, অ্যান্ড সে ওটাকে নেক্সট ডে ওটাকে ডেভেলপ করে সে নতুন কিছু প্রবলেমস নিয়ে আসতো। তো এইভাবে 1-2 উইক পরে তার গ্রামাটিক্যাল যে প্রবলেমস ছিল ওগুলো আর কাজ করতো না, তখন সে গ্রামাটিক্যালি সে ফ্রি, তখন কথা বলতে পারতো। ওকে, তার মানে গ্রামারের তাহলে কি গুরুত্ব আছে স্পিকিং, আপনি বলতে চাচ্ছেন? অফ কোর্স। সেই গুরুত্বটা কেমন? আমি যদি একটা বাংলাতে যদি বোঝাই একটা টেন্স যে আমি যাব, তো সেটা জানার জন্য আমাকে গ্রামারটা জানতে হবে। আমি যদি ভুল টেন্সে কথা বলে ফেলি সেক্ষেত্রে আমি পরিস্থিতিটাকে তো বর্ণনা করতে পারছি না। তো আমাকে যদি পরিস্থিতির সঠিকভাবে বর্ণনা করতে হয়, কিউ কার্ডে যেটা বলছে প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার যেটা থাকছে সেটা যদি বর্ণনা করতে চাই, অবভিয়াসলি আমাকে টেন্স বা গ্রামার অবভিয়াসলি আমাকে এটা প্রপারলি ডিসক্রাইব করতে হবে। ওকে, আমাদের কিন্তু একটা আইএলটিএস স্পিকিং এর গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এবং এটা কিন্তু শুধু রাইটিং এ নাই, এটা কিন্তু স্পিকিং এও আছে। তার মানে স্পিকিং এ আপনার গ্রামার চেক হবে, বেসিক্যালি কিউ কার্ডেই হয়। আচ্ছা, তো এই যে আমি অনেক স্টুডেন্টকে শুনতে দেখেছি, আবার আমি ফিরে আসবো কিন্তু আলোচনায়। তো অনেক স্টুডেন্টকে শুনতে দেখেছি, তারা বলতো যে যখন তারা ওই যে পাস্ট টেন্সের গল্পগুলো বলে তখন তারা গুলাই ফেলে। এবং আমরা স্পিকিং নেওয়ার সময় দেখি যে ওই পাস্ট টেন্স বলতে গেলে প্রেজেন্ট টেন্স বলে ফেলে, ফিউচার বলে। এটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়? ওয়েল, আমার মনে হয় এটাকে যেটা নোট টেকিং থাকে আমাদের কিউ কার্ড সেশনের আগে 1 মিনিট, ওখানেই আমরা এটাকে ফিক্সড আউট করতে পারি। আমরা যে নোট টেক করবো তখনই যদি আমরা লিখে ফেলি যে আমার কিউ কার্ডটা কোন টেন্সে বলতে হবে, সেক্ষেত্রে যদি আমরা যদি 1%ও চান্স থাকে যে আমরা একটু মিস আউট করতে পারি, সেক্ষেত্রে ওই চান্সটাও চলে যায়।
আমরা যদি নোট টেক ভেরি গুড আইডিয়া, ভেরি গুড টিপস আমি বলবো। সেটা হচ্ছে কি, যখন আমরা নোট টেক করব কিউ কার্ডে, তখন আপনি কোন টেন্সে কথা বলবেন তখন রাইট ডাউন দ্য টেন্স। আচ্ছা, রাইট ডাউন দ্য টেন্স। এটা মানে আমরা শুধু ওয়ার্ড বা আইডিয়াগুলো লিখি, কিন্তু এখানে টেন্সটাও লেখা রাখা গুরুত্বপূর্ণ। এবং আমি ওর সাথে একমত, এবং আমি ক্লাসে যেটা করাই সেটা হচ্ছে বেসিক্যালি 4টা কোশ্চেন থাকে, তো 4টা ঘর করি। তো দেখা যায় অনেক সময় অনেক কোশ্চেন্সে কিছু কিন্তু পাস্ট চলে আসে, কিছু প্রেজেন্টে চলে আসে। তো যখন যে কোশ্চেনটা আছে ওইটার উপরে আমি লিখে ফেলি প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচারে বলবো। তখন ওই নোট টেকিংটা দেখলে এটা বলা যায়, তখন মনে পড়ে যায়, রাইট? আমি আপনি এই কাজটাই করতেন নিজের বেলাও। ওকে, তো নেক্সট আমরা তাহলে আবার ওই গল্পে ফিরে যাই, আমাদের সেই স্টুডেন্টের গল্পে ফিরে যাই। তাহলে ভোকাবুলারি আপ হলো, তারপরে গ্রামার আপ হলো, তারপরে সো নাও ইটস টাইম ফর দ্য ব্রেইনস্টর্মিং, যে আমরা আইডিয়া জেনারেট করতে পারি না, সেটা বাংলাতেই হোক কি ইংলিশেই হোক, যদি টপিক সম্পর্কে না জানা থাকে আমরা কিন্তু কথা বলতে পারবো না। তো আইডিয়া জেনারেশনের জন্য আমি যেটা তাকে ব্রেইনস্টর্ম করার জন্য যে টাস্কটা তাকে দিতাম, তাকে আমি 1 to 4 ওয়ার্ডস দিতাম, দিয়ে বলতাম যে এই ওয়ার্ডসগুলোকে নিয়ে আপনি একটা স্টোরি বানাবেন, মেক আ স্টোরি অফ ইট। ফর এক্সাম্পল, আমি 4টা ওয়ার্ড যদি নেই, বার্থডে, গিফট, সারপ্রাইজ, স্ট্রেঞ্জার, এই 4টা র্যান্ডম ওয়ার্ডস আমি নিলাম, নিয়ে এখন আমি যেটা স্টোরি মেক করতে চাই আমি বলতে পারি যে অন মাই বার্থডে আই রিসিভড আ প্যাকেজ ফ্রম আ স্ট্রেঞ্জার, I was confused. When I opened it, I saw a gift. তো আমি কি করলাম, 3টা ওয়ার্ড দিয়ে আমি একটা স্টোরি মেক করেছি। তো এটা কি করবে, তার ফ্লুয়েন্সিটাকে বাড়াবে। যেটা আইএলস, সেটা প্রেশারও মেক করতে পারছে, আইএলসটা এরকম না, তার যে ফ্রি স্পিকিংটা থাকছে, স্পোকেন ইংলিশ, এটাও ডেভেলপ হচ্ছে। তাহলে আপনি কি আসলে ওরা এটা কি সে পারতো? আমার তো ফার্স্ট উইক ফার্স্ট উইক একটু কষ্ট হবে, বাট চেষ্টা করলে কি না পসিবল। সো সে পারতো। আচ্ছা, মানে প্রথম সেটা পারতো। ইয়েস, প্রথম পারতো না, পরে যে সে পেরেছে আফটার আ উইক। ইয়েস। দেখেন কিউ কার্ডে কিন্তু আমাদের সঙ্গে গল্প বলতে হয়। এই যে গল্প বলা, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আমরা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি তারা শুধুমাত্র চিন্তা করি কি আইএলটিএস এর কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করার ট্রাই করি। এটা আসলে রং অ্যাপ্রোচ। আপনাকে ওভারঅল আপনার স্পিকিং ডেভেলপ করতে হবে, এবং দ্যাটস দ্য রিজন যে আপনার অনেক সময় লোয়ার গ্রেড পান আইএলটিএস এর অনেক স্পিকিং প্র্যাকটিস করার ফলে। আপনার না বাইরের কিছু প্র্যাকটিস করার প্রয়োজন। যেমন ও বললো যে কিছু ওয়ার্ড দিয়ে আমাকে একটা গল্প বলে ওটা কি করতে হয়েছে, প্রেজেন্ট করতে হয়েছে, একটা স্টোরি মেক আ স্টোরি অফ ইট। তখন ওর ব্রেনের ক্যাপাসিটিটা বেড়ে যায়, রাইট? সে ব্রেইনস্টর্ম করতে যে কোনো, পরে এটা তাকে কিভাবে হেল্প করেছে? এরপর আমি তাকে যদি কোনো আননোন টপিক থ্রো করতাম, সে ইজিলি ওটা নিয়ে কথা বলতে পারতো, কারণ তার ব্রেইনস্টর্ম সেশনটা কিন্তু অ্যাক্টিভ এখন। ওকে, আপনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর পেলেন। আপনারা অনেক সময় আমাদেরকে বলেন, জিজ্ঞেস করেন যে আননোন যদি কিউ কার্ড পড়ে তাহলে আমি কিভাবে এটা বলবো। এই প্র্যাকটিস করতে হবে, কিছু ওয়ার্ড নিতে হবে, নিয়ে এগুলো দিয়ে একটা নিজের মতো করে গল্প তৈরি করে বলার ট্রাই করতে হবে প্রত্যেক দিন। তাহলে ওর মধ্যে স্টোরি বলার যে অ্যাবিলিটি সেটা কী হবে, ডেভেলপ হবে। তখন কিসের আননোন আর কিসের নন দেখবেন যে ফ্লুয়েন্সি শুধু ছুটছে, নাকি? ওকে, তারপরে দ্য লাস্ট বাট নট দি লিস্ট, প্রোনাউন্সিয়েশন। তার সব থেকে বেশি আমি স্ট্রাগল করেছি তার প্রোনাউন্সিয়েশন সেক্টরটা নিয়ে, কারণ সে কি করতো, তার নর্মাল যে বেসিক কিছু সাউন্ডস থাকে যেমন এস অ্যান্ড জেড এর মধ্যে, সে ফর এক্সাম্পল সে ইজটাকে ইজ বলছে। তো এই প্রোনাউন্সিয়েশন পুরো বাংলিশ আর কি, এক্স্যাক্টলি আই গো ফর এভাবে কথাবার্তা বলে। ওকে, তো তার কোনো ইন্টোনেশন, পিচ, এগুলো কিছুই ছিল না। তো এই পেজগুলো মেইনটেইন করার জন্য আমি করতাম কি, যে ক্যামব্রিজের লিসনিং এর যে রেডিও, যে লিসনিং এর যে কি বলবো মিউজিকগুলো থাকতো, ওগুলো আমি তাকে বলতাম যে রিভিউ করতে, শুনতে বারবার, এবং তাকে ট্রাই টু মিমিক দেম, নেটিভ স্পিকারসদেরকে মিমিক করা। এটা কি করে আমাদেরকে, আমরা তো সব কিছু জানতে পারবো না যে কখন অ্যাসপিরেশনস ইউজ করতে পারি, ফর এক্সাম্পল কখন কে অ্যান্ড কখন খে, এই দুটোর যে ডিফারেন্সটা থাকছে, আমরা তো এখন আইএলটিএস জার্নিতে এসে প্রোনাউন্সিয়েশনের জন্য এত কিছু পড়তে পারবো না। তো সেই ক্ষেত্রে যেটা শর্টকাট ওয়ে হচ্ছে মিমিক করা। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম, স্পিকিং কখনোই পরিপূর্ণতা পায় না প্রোনাউন্সিয়েশন ছাড়া। সো উনি তার স্টুডেন্টকে যেটা করিয়েছিলেন সেটা হচ্ছে কি, উনি ওই যে আইএলটিএস লিসেনিংগুলো শুনতে বলেছিলেন এবং শুনে ওগুলো মিমিক করতো। এটা আপনার কাছে পড়া দিত প্রতিদিন? ওকে, সে মিমিক করে এটা আপনাকে শোনাতো। আমি একটু করবো, সে শোনাতো আমাকে, আমি তাকে টাস্ক দিতাম যে আপনি হচ্ছে রেকর্ড করবেন, রেকর্ড ইয়োরসেলফ, অ্যান্ড এটা আমাকেও শোনাবেন, প্লাস আপনি নিজেও শুনবেন। নিজেরটা নিজে শুনলে এটা আরও বেশি ইমপ্রুভমেন্ট করার চান্স আরও বেড়ে যায়। ওকে, ফাইন। তার মানে দুটো কাজ, নিজের রেকর্ডিংটা নিজে শুনতে হবে, আবার হলো টিচারও শুনে দেখবে যে আসলে কতটুকু, টিচারের সামনে প্রেজেন্টেশন দিলেই হয়। অ্যান্ড তারপরে এই অ্যাপ্রোচগুলোই আমি তাকে ডে বাই ডে করিয়েছি,
অ্যান্ড লাস্টের দিকে আমি আর অ্যাপ্রোচগুলো ফলো করিনি, কারণ তখন ততদিনে সে ফ্লুয়েন্ট হয়ে যায়। আর প্রথম দিকে সে যেহেতু প্রেশারটা নিয়েছিল, লাস্টের দিকে সে জাস্ট প্র্যাকটিস করতো, স্পিকিং প্র্যাকটিস, জাস্ট কিউ কার্ড সেশনটায় তাকে রিভিউ করাতাম। টেস্ট সে জাস্ট টেস্টের পরে ছিল, অ্যান্ড আমি দেখতাম যে তার কি প্রবলেমস হচ্ছে। লাস্টের দিকে সে প্রবলেমসগুলো ওভারকাম করতে করতে, সে প্রবলেমসগুলো তো থেকে সে শিখে যাচ্ছে, তো সেই প্রবলেম সে আবার রিপিট করতো না, তো এইভাবে সে ইমপ্রুভ করে গেল। এটা কিন্তু একটা ভালো দিক। আপনি যখনই একটা লার্নিং পর্যায়ে থাকবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে আমাকে টিচার যেটা ফিডব্যাক দিল অন্য সব ভুল করব কিন্তু ওই ভুলটা করব না। এটা কিন্তু আমাদের এটা সেলটা যখন আমরা করেছিলাম তখন আসলে পিএপি মানে পার্সোনাল অ্যাকশন পয়েন্ট বলতে একটা বিষয় ছিল, বুঝছেন? ওইখানে আমাদের যেটা আগের দিন বলে দিত যে আপনার আজকে পার্সোনাল অ্যাকশন পয়েন্ট হচ্ছে এইটা, তো ওইটা যদি পরের দিন ভুল হতো তাহলে একদম খবর হয়ে যেত। ঠিক আছে, এটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট যে টিচারের ওই পয়েন্টটা কারেকশন করা। এইভাবেই কি নিজেকে কি করা যায়, ইমপ্রুভ করা যায়। ওকে, তারপরে পরীক্ষা দিল, সে এক্সাম দিল, তার আগে সে কিছু মক টেস্ট দেওয়ার পরে সে তার কনফিডেন্স যে লেভেলটা এটা সে বুস্ট আপ করলো যে না সে এখন পারছে। ওকে, দেন শি ডিসাইডেড টু টেক দ্য টেস্ট। একটা ফাইন আমরা আজকে একটা পডকাস্ট দেখলাম যে কিভাবে আপনাদের স্পিকিং ইমপ্রুভমেন্ট সম্ভব। একদম ও যেটা কথা বললো আপনাদেরকে, মানে এটাকে তো হঠাৎ করে একটা পডকাস্ট করা, তার সাথে বেশি প্ল্যানও নাই, কোনো কথাই হয়নি, তাই না? পডকাস্ট নিয়ে হঠাৎ করে বসে করা। তো ও যে কথাটা বললো আপনারা মিলাই নেন। আমি তো অনেক বইটাই পড়ছি, আপনারা যারা বইটাই পড়েন, কেমব্রিজ যেভাবে বলে একজন মানুষের ইমপ্রুভ করানো যায়, ঠিক একদম রাইট অ্যাপ্রোচ, এইভাবেই আসলে তার ইমপ্রুভমেন্টটা হয়েছে। এবং আমি খুব হ্যাপি এটা শুনে, যে হচ্ছিল আমি এই রেজাল্টটা শুনে হ্যাপি, আমি কিন্তু এই প্রসেসটা শুনে হ্যাপি না, প্রসেসটা এখন তার মুখে প্রথম শুনলাম। তো দ্যাট ইজ দ্য প্রসেস আমার কাছে মনে হয়েছে। তো যাদের স্পিকিং খুবই খুবই উইক তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই প্রসেসটা ফলো করেন। তাহলে প্রথমে কি শিখতে হবে? vocabulary, তারপর ওগুলোতে সেন্টেন্স বলা ট্রাই করতে হবে। তারপরে কি করতে হবে? গ্রামারটা ঠিক করে নিতে হবে। তারপরে প্রনাউন্সিয়েশন না ব্রেইনস্টর্মিং সেশন, মানে আইডিয়াগুলো ছিল। আইডিয়ার জন্য আমি একটা আপনাকে সাজেস্ট করতে পারি বা স্টুডেন্টকে সাজেস্ট করতে পারি, তারা কিন্তু আসলে একটু স্যাম্পল অ্যান্সার পড়তে পারে। এটার পরে নেগেটিভ সাইড আছে আবার একটা, নেগেটিভ সাইড হচ্ছে ওটা মুখস্থ করতে চায় এবং তখন আননোন টপিক পড়লে আর বলতে পারে না। আচ্ছা, তারপরে pronunciation এই চারটা জিনিস ইমপ্রুভ করার পর টেস্ট ফিডব্যাক। ওকে, সো দ্যাটস দ্য ভেরি নাইস প্রসেস। যারা আসলে বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন বা আমাদের স্টুডেন্ট যারা কোচিং করছেন তারাও কিন্তু মনে রাখেন ঠিক এইভাবে নিজের প্রিপারেশনটাকে ঠিক করেন। ওকে, সো হোপফুলি আপনাদের আজকের পডকাস্টটি ভালো লেগেছে, কিভাবে আপনি আইএলটিএস স্পিকিং ইমপ্রুভ করবেন। নেক্সট দিনে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ। থ্যাংক ইউ জোয়ানা। থ্যাংক ইউ স্যার।